সেই হচ্ছে কালিদাস, যার লেখা হচ্ছে ধীবর বৃত্তান্ত। তো এখানে যেটা বলতে চেয়েছে যে লেখাগুলো তো খুব খুদি খুদি এখানে, ঠিক আছে। যাই হোক, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম যে মূল নাটক, সেটাতে 7টি অঙ্ক রয়েছে। অলমোস্ট টোটাল হচ্ছে 7টি অঙ্ক রয়েছে, যার ষষ্ঠ অঙ্ক থেকে, যার ষষ্ঠ অংশ থেকে, যে অঙ্ক থেকে, নাটকের তো বিভিন্ন অঙ্ক থাকে, পরিচ্ছেদ যেটাকে আমরা বলি, তো সেই ষষ্ঠ অঙ্ক থেকে ধীবরের বৃত্তান্ত নাট্যাংশটি গৃহীত হয়েছে। আচ্ছা, এটা তো মূলত সংস্কৃত ভাষায় ছিল, তো এর লেখা যিনি অনুবাদ করেছেন সেটা হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী। সত্যনারায়ণ চক্রবর্তী যিনি মূল অনুবাদক, মূলত এটি সংস্কৃত ভাষায় আছে, তো সত্যনারায়ণ চক্রবর্তী মূল অনুবাদক। এটা গেল। মূল ঘটনাটা হচ্ছে এটাই, এখানে যে চরিত্রগুলো রয়েছে, যেখানে হচ্ছে ধীবর, ধীবর রয়েছে, রয়েছে সূচক আর জানুক, অর্থাৎ যারা রাজরক্ষী, যারা রাজরক্ষী প্রবেশ, যারা পাহারা দেয়, সেই দুজন পাহারাদার, আর হচ্ছে রাজার একজন শ্যালক, রাজার শ্যালক আবার সেনাপতি, রাজারই সেনাপতি, আর দাম্ভিক বিচক্ষণ রাজার আজ্ঞাবহ। তাহলে এই হচ্ছে মূল গল্পটা, ঠিক আছে, মানে মূল চরিত্রগুলো ধীবর বৃত্তান্তের। তাহলে এই কটা হচ্ছে মূল চরিত্র। আমি গতকালের গল্পেও বলে দিয়েছিলাম যে চরিত্রগুলো আমাদেরকে পড়তে হবে, তা আজকেও বলে দিচ্ছি। যেখানে আমরা দেখছি, আমরা জানি যে শকুন্তলার ঘটনা, যে মহর্ষি কর্ণের আশ্রমে, যেখানে শকুন্তলা লালিত, মানে পালিত হয়েছিল, তো সেখানে রাজা দুষ্মন্ত এসেছিলেন এবং তিনি শকুন্তলাকে, তাদের সঙ্গে একটা, দুজনের মধ্যে একটা প্রেমের একটা সম্পর্ক, একটা সম্পর্ক গড়ে ওঠে এবং সেটা পরিণয়, সেটা পরিণতি পায়। কর্ণের আশ্রমে তারা বিবাহ করেছিলেন গান্ধর্ব মতে। পরবর্তীকালে এইভাবে রাজা দুষ্মন্ত তো তারপর চলে গেলেন, ঠিক আছে, যেটা প্রেক্ষাপট। এবার বিবাহের পর যখন দুষ্মন্ত রাজধানীতে ফিরে যায়, দীর্ঘদিন ধরে তিনি স্বামীকে দেখতে পাচ্ছেন না, এবং এই অবস্থায় শকুন্তলা ভীষণভাবে চিন্তামগ্ন। এমন অবস্থায় কি হচ্ছে, আশ্রমে কে আসছে না, ঋষি দুর্বাসা আসছে, ঠিক আছে, ঋষি দুর্বাসা আসছে। এবং যেহেতু শকুন্তলা ভীষণভাবে চিন্তামগ্ন, তো সে তো ঋষি দুর্বাসার কথা শুনছে না মন দিয়ে। তো তার ফলে কি হলো, দুর্বাসা হচ্ছে এমনই একজন মুনি, এমনই একজন ঋষি, যিনি ভীষণভাবে শাপ দেন এবং ভীষণ রাগী। তো সেই অপমানিত বোধ করলেন এবং তিনি কি করলেন, শকুন্তলাকে শাপ দিলেন, ঠিক আছে। পরবর্তীতে অভিশাপ দিয়ে বললেন যে যিনি, যার চিন্তা এত শকুন্তলা করছে, তিনি কিনা শকুন্তলাকে ভুলে যাবেন। তো শুধুমাত্র কোনো নিদর্শন দেখালে শকুন্তলা এই অভিশাপের থেকে মুক্ত হতে পারে। তো এইভাবে শকুন্তলা তো খুব মানে চিন্তা মগ্ন হয়ে পড়লো। তারপর দেখা গেল যে তিনি যখন পতিগৃহে যাচ্ছেন, তখন তাদের একটাই মাত্র চিহ্ন ছিল তাদের বিয়ের, যেটা হচ্ছে শকুন্তলাকে রাজা দুষ্মন্ত দিয়েছিলেন যে হাতের আঙুলের যে আংটি, তো সেটা রাস্তায় যাবার পথে খুলে পড়ে যায়, ঠিক আছে। ওই স্নান করতে গিয়ে, যেখানে স্নান করতে গেছিল ওই জায়গাটাতে একটা জায়গা ছিল যেখানে শকুন্তলা স্নান করতে যায় এবং সেখানে গিয়ে তার ওটা পড়ে যায়। তা আলটিমেটলি তখন কি হলো, তার ফলে কি হলো, দুষ্মন্ত তো শকুন্তলাকে চিনতে পারলো না। এমন অবস্থায় এক জেলে, তো যেখানে জলের মধ্যে পড়ে গেছিল, সেখানে একটা মাছ কি করেছিল, ওটা তো খেয়ে নিয়েছিল। তো জেলে যখন মাছটা কাটতে যায় ধরে, তো মাছের সেই পেট থেকে সেই মণিখচিত আংটিটি পায় এবং যেখানে রাজার নাম উল্লেখ ছিল, ফলে রাজার নামাঙ্কিত সেই মূল্যবান আংটিটি সে বিক্রি করতে যায় এবং রাজার যারা অনুচর ছিলেন তারা কি করলেন, তারা তো ধরে ফেললো, রাজার যারা অনুচর ছিল তারা তো ধরে ফেললো। তো এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে গল্পটা শুরু হয়েছে। তাহলে পার্টিকুলার এই জায়গাটা থেকে গল্পটা কিন্তু শুরু হয়েছে। এবার আমরা গল্পটা পড়ব। তাহলে এই জায়গাটাতে গল্প, তাহলে গল্পটার প্রেক্ষাপটটা সকলের বোঝা গেছে তো।
বিষয় সংক্ষেপটা হচ্ছে আমরা তাহলে কোন জায়গাটা পড়লাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শকুন্তলার হাত থেকে আংটিটা খুলে পড়ে গেছে। তো আমি আগেই বললাম যে শকুন্তলা স্নান করতে গেছিল এবং সেখানে গিয়ে শকুন্তলার হাত থেকে আংটিটা খুলে পড়ে গেল। এবার যে জায়গাটা খুলে পড়ে গেছিল সেটার নাম হচ্ছে যদি যদি দেখা যায় যে আলটিমেটলি যে যেখানটা শকুন্তলা স্নান করতে গিয়েছিল সেটার নাম হচ্ছে শচী তীর্থ, ঠিক আছে, যেখানে খুলে পড়ে গেল। তো গল্পটা তো খুলে পড়ে গেল, তারপর মাছটা সেটা খেয়ে নিল, তারপর জেলে সেই মাছটাকে ধরলো, দিয়ে তাকে কেটে দেখলো যে তার ভেতরে সেই আংটিটি রয়েছে, সেই আংটিটি নিয়ে সে যখন বাজারে গেল বিক্রি করতে এবং তখন সে ধরা পড়লো। ঠিক এই জায়গা থেকে গল্পটা শুরু, এই যে ধরা পড়লো। এবার দুই যে রক্ষী ছিল, দুই রক্ষীর নাম কি ছিল? একজনের নাম ছিল সূচক, আর একজনের নাম ছিল জানু। এই দুজনেই হচ্ছে পেশায় রাজরক্ষী, ঠিক আছে। তো এই দুই রক্ষী সেই রাজশ্যালকের কাছে সেই ধীবর মানে জেলে ধীবরকে নিয়ে এলো। ওকে, রাজ বাড়িতে নিয়ে এলেন। তারা ধীবরের কথা বিশ্বাস করেন না। রাজশ্যালক তখন কি করে, তাকে দুষ্মন্তের কাছে নিয়ে যায়। ফলে বাইরে অপেক্ষারত রক্ষীরা যারা ধীবরের চরম শাস্তির বিষয়ে আলোচনা করতে থাকে। এই অবস্থায় যখন রাজরক্ষী মানে যখন সেনাপতি ফিরে এলো, অর্থাৎ রাজার শ্যালকিত সেনাপতি, তিনি যখন ফিরে এলেন, এসে বললেন যে না, ও সম্পূর্ণ নির্দোষ, ওই ধীবর হচ্ছে সম্পূর্ণ নির্দোষ, কারণ যা যা ঘটনা সবই সত্যি। রাজা দুষ্মন্তের সেই আংটিটি দেখে তাদের যে পূর্বস্মৃতি, তাদের শকুন্তলার কথা সবকিছুই মনে পড়ে গেছে। ফলে রাজা দুষ্মন্ত তাকে মুক্তি দিয়েছেন, তাকে পুরস্কৃত করেছেন। এবং এই ঘটনার পরে তিনি বলছেন তিনি যে শুধুমাত্র আংটিটি ফেরত পেয়েছেন এমনটা নয়, তার শকুন্তলার কথা মনে পড়ে গেছে, ফলে তার প্রিয়জনকে তার মনে পড়ে গেছে। ফলে এই ঘটনাটি পেয়ে তিনি একেবারে বিহ্বল হয়ে পড়েছেন। এবং ধীবরটি পুরস্কারের অর্ধেক কি করে, তিনিও খুব সৎ ব্যক্তি ছিলেন, আগেই বলছি ভীষণ স্পষ্টবাদী নির্ভীক একজন দায়িত্বপূর্ণ মানুষ, যিনি কি করলেন যে অন্যদিকে রাজশ্যালক তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, ঠিক আছে। তাহলে অন্যদিকে রাজশ্যালক সেই ধীবরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আর ওই ধীবর কি করেছে, ওই যে দুজন রাজরক্ষী আছে, রক্ষীদের তার যে তিনি যে টাকাটা পেয়েছেন তার অর্ধেকটা তাদেরকে দিয়ে দিয়েছে। এই হলো মূল গল্প, ঠিক আছে। ধীবর বৃত্তান্তর এই হচ্ছে মূল গল্প। আমি মূল যে গল্পটা ধরে ধরে পড়িয়েছি সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমি বলে দিচ্ছি যতটা সম্ভব, আর ধরে ধরেও যেগুলো পড়িয়েছি সেটাও দিয়ে দেবো, কারণ এত ধরে ধরে পড়ালে জীবনেও সিলেবাস শেষ করতে পারবো এই 3 মাসে। তোমরা চিন্তা করো না, আমি দিয়ে দেবো, একটু পরে রেকর্ডেড আছে। এবার কি কি পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট হলো কার লেখা, কোন মূল অংশ থেকে নেওয়া হয়েছে, অভিজ্ঞানম শকুন্তলম থেকে নেওয়া হয়েছে, কালিদাসের লেখা, 1 নম্বর। 2 নম্বর, টোটাল অভিজ্ঞানম শকুন্তলমে কটি অঙ্ক রয়েছে? টোটাল 7টি অঙ্ক রয়েছে। তোমাদের যে টেক্সটটা রয়েছে, যেটা হচ্ছে যে টেক্সটটা হচ্ছে যেটা হচ্ছে ধীবরের বৃত্তান্ত, এই যে টেক্সটটা রয়েছে এটা রয়েছে কোথায়? এটা রয়েছে ষষ্ঠ অঙ্কে, ঠিক আছে। তাহলে এই যে টেক্সটটা রয়েছে ষষ্ঠ অঙ্কে। মূল ঘটনাটা বললাম, কোথা থেকে ঘটনাটা শুরু হয়েছে। আর একটা যেটা বলবো, যে অভিজ্ঞানম শকুন্তলমের যে নাটকটির এই যে অংশটি, সেটা অনুবাদ করেছেন মূল ভাষায় তো সংস্কৃত ভাষায় লেখা আছে, বাংলায় অনুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী, তিনি অনুবাদ করেছেন, ঠিক আছে। শব্দার্থগুলো ভালো করে পড়বে, দেওয়া আছে।
প্রাসঙ্গিক টিকা বলতে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে মহর্ষি কর্ণ। কর্ণের আশ্রমে যেহেতু শকুন্তলা বড় হয়েছে, তিনি একজন শাস্ত্রজ্ঞ ঋষি। মালিনী নদীর তীরে মহর্ষি কর্ণের আশ্রম দিয়ে দেব। টিকা, এগুলো টিকা হিসেবে কোনগুলো পড়তে হবে? মালিনী নদীর তীরে যেখানে ঋষি কর্ণের আশ্রম, এবং সেই তপবন বা আশ্রমেই তিনি বেদ এবং অন্যান্য শাস্ত্র তিনি অধ্যয়ন করতেন। বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকা, তাদের কন্যা শকুন্তলা। তাহলে শকুন্তলা কার কন্যা? বিশ্বামিত্র, রাজা ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের যে অপ্সরা মেনকা, তাদের একমাত্র কন্যা হচ্ছে শকুন্তলা। এবং শকুন্তলা তার কাছে প্রতিপালিত হয়েছিল, মহর্ষি কর্ণের আশ্রমে প্রতিপালিত হয়। তাহলে এই হলো মহর্ষি কর্ণ সম্পর্কে বিস্তারিত। নেক্সট হচ্ছে শকুন্তলা। আমি আগেই বললাম যে বিশ্বামিত্র আর মেনকার সন্তান শকুন্তলা। মেনকা তাকে মালিনী নদীর তীরে রেখে গিয়েছিলেন, ঠিক আছে। সেখান থেকে মহর্ষি কর্ণ তাকে নিয়ে আসেন, সেই সদ্যজাত কন্যার নাম রাখা হয় শকুন্তলা। কি কারণে রাখা হয়েছিল? যে যেহেতু পাখির ডানা আর সূর্যের তেজ, এই জায়গা থেকে পাখির ডানা আর সূর্যের তেজ থেকে যেহেতু তাকে উত্তাপ থেকে আড়াল করে রাখা হয়েছিল, সেই কারণেই কিন্তু নাম রাখা হয় শকুন্তলা, ঠিক আছে। তো তিনি আশ্রমেই প্রতিপালিত হন এবং পরবর্তীকালে দুষ্মন্ত সঙ্গে তিনি প্রণয় সম্পর্কে আবদ্ধ হন। পরে তাদের বিবাহ হয় এবং কিছুদিন পরে দুষ্মন্ত তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। তারপরে তো ধীবরের ঘটনা এবং আংটির ঘটনা, যার ফলে আবার দুষ্মন্ত তাকে ফিরে পায়। এই হলো শকুন্তলার মূল কাহিনী। আচ্ছা, এবারে হচ্ছে দুষ্মন্ত, যার কথা বলছিলাম, যে রাজা দুষ্মন্ত, তিনি হচ্ছেন মহর্ষি অত্রি। তিনিও একজন তিনি হচ্ছেন যজাতি আর শর্মিষ্ঠার পুত্র। যজাতি আর শর্মিষ্ঠার পুত্র। এই যজাতি মধুসূদন দত্তের শর্মিষ্ঠাতে আছে। শর্মিষ্ঠা যজাতি এবং শর্মিষ্ঠার পুত্র, এবং তিনি পুরু বংশের রাজা। এবং তাদের পুত্র হচ্ছে ভরত, যার নামেই মনে করা হয় যে আমাদের দেশের নাম রাখা হয়েছে ভারতবর্ষ। শকুন্তলা এবং দুষ্মন্তের পুত্র ভরতের নামেই আমাদের দেশের নামকরণ হয়েছে ভারতবর্ষ, ঠিক আছে। আর দুর্বাসা মুনি হচ্ছেন মহর্ষি অত্রি আর অনুসুয়ার সন্তান। তাহলে দুষ্মন্ত হলো যজাতি আর শর্মিষ্ঠার পুত্র, আর রাজা দুর্বাসা ঋষি যিনি, তিনি হচ্ছেন মহর্ষি অত্রি আর অনুসুয়ার সন্তান। ভীষণ কঠোর ভাবে তিনি নিজেকে, কঠোর নিয়মের মধ্যে তিনি নিজেকে জ্ঞানী করে তুলেছিলেন, এবং অত্যন্ত কোপন স্বভাবের ছিলেন তিনি, ঠিক আছে। কোপন স্বভাবের ছিলেন। সামান্য ত্রুটি দেখলে তিনি অভিশাপ দিতেন। পরে ঋষি, যার ফলে তিনি ভীষণ কি বলবো, অভিশাপ দিতেন। ফলে দুর্বাসার গর্ব ছিল ভীষণ ভাবে। এই হলো তার নাম। আর শকুন্তলার দুজন কি বলে সহচরী ছিলেন, দুজন বান্ধবী ছিলেন, একজন প্রিয়ঙ্বদা আর একজন অনুসুয়া। তাদের কথা আছে যে কর্ণের আশ্রমে তারাও প্রতিপালিতা। আর শচী তীর্থ, যেখান দিয়ে শকুন্তলা যাচ্ছিল, এবং ঋষি কর্ণের যে আশ্রমটা মানে তপবন, তার পাশেই প্রবাহিত একটা নদী, যেখানে স্নান করতে গিয়ে ওই শকুন্তলার হাতের আংটিটি খুলে পড়ে যায়, এবং পরে একটি মাছ সেই ওই আংটিটি খেয়ে নেয় এবং তার পেট থেকে ধীবর সেই আংটিটি খুঁজে পায়। এটা হলো শচী তীর্থ। এই টিকাগুলো করতে হবে, ওকে। ম্যাম বলছি শচী তীর্থটা পুষ্করিণী না নদী হবে? কোনটা? শচী তীর্থ ওই পুষ্করিণী হবে এটা, কিন্তু ওই অনেক জায়গায় আবার নদীও আছে, যে ওই কর্ণের আশ্রম দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এরকম ব্যাপার। পুষ্করিণী হবে শচী তীর্থ। এই হলো মূল ঘটনাটা, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে তাহলে মোটামুটি ভাবে এই ঘটনাগুলো পড়তে হবে। আর এখান থেকে যেগুলো পড়তে হবে, যে
শকুন্তলার মাতাকে, পিতাকে, মহর্ষি কর্ণকে, শকুন্তলার দুই সখীকে, কোথায় তিনি থাকতেন এইগুলো। আচ্ছা, রাজা দুষ্মন্তের রাজধানীর নাম কি? হস্তিনাপুর। রাজা দুষ্মন্ত পুরু বংশের রাজা, যার হস্তিনাপুর ছিল যার রাজধানী। তাদের বিবাহ হয়েছিল গান্ধর্ব মতে। বিবাহের পর রাজধানীতে ফেরার সময় দুষ্মন্ত শকুন্তলাকে নিজের নামাঙ্কিত মণিমুক্ত দিয়ে খচিত একটা আংটি দিয়ে গিয়েছিলেন। দুর্বাসা মুনি শাপ দিয়েছিলেন, এইটা জানতে হবে। আচ্ছা, প্রিয়ংবদা মিন্স হচ্ছে যে সুন্দর কথা বলে, প্রিয় কথা বলেছে, ঠিক আছে, অনুসুয়ার প্রিয়ংবদা। ধীবর মানে হচ্ছে জেলে। আচ্ছা, ধীবর বৃত্তান্ত নাটকের চরিত্র সংখ্যা হলো 4টি। ধীবর বৃত্তান্ত নাটকের চরিত্রের সংখ্যা কটি? সেটা হচ্ছে 4টি। ঠিক আছে, 4টি চরিত্র। কি কি চরিত্র? দুটো রক্ষী, প্রথম রক্ষী এবং দ্বিতীয় রক্ষী। এবার প্রশ্ন আসতে পারে, আমি তো দুটো রক্ষী বলেছি, প্রথম রক্ষীর নাম হচ্ছে সূচক আর দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে জানুক। এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। প্রথম রক্ষী হলো সূচক, তারপরের রক্ষী হচ্ছে জানুক। আর রাজার যে শ্যালক, তিনি তার সেনাপতি ছিলেন। দুই রক্ষী ধীবরকে কি কি সম্বোধনে গালি দিয়েছিল? আচ্ছা, এখানে আছে একটা। প্রথমটা হচ্ছে যে প্রথম যে বলেছিল, সে বলেছিল যে বাটপার, আর একজন বলেছিলেন গাঁট কাটা। একজন বলেছিলেন গাঁট কাটা, তাহলে বাটপার আর হচ্ছে গাঁট কাটা, ঠিক আছে। এই দুজন দুটি গালি দিয়েছিল, এই বলে সম্বোধন করেছিল। ম্যাম বলছি গাঁট কাটাটার অর্থ কি হবে? মার, পকেট মার। আর বাটপার মানে ঠক, ঠক যোচ্ছ। আচ্ছা, ধীবর কোথাকার বাসিন্দা ছিল সেটা পড়তে হবে। শক্রাবতার, শক্রাবতারের বাসিন্দা ছিল ধীবর। আচ্ছা, প্রথম যে দ্বিতীয় রক্ষী বলছে যে বেটা বাটপার, দ্বিতীয় রক্ষী বলেছিল বাটপার, আর প্রথম রক্ষী বলেছিল হচ্ছে গাটকাটা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ধীবর তার পেশার জন্য জাল আর বড়শি ব্যবহার করত। তিনি ভীষণ সৎ মানুষ ছিলেন। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, কার উক্তি ছিল? এটা রাজশ্যালক উক্তিটি করেছিলেন। রাজশ্যালক উক্তিটি করেছিলেন ধীবরের উদ্দেশ্যে। রাজশ্যালক উক্তিটি করেছিলেন ধীবরের উদ্দেশ্যে। এই লাইন। রাজশ্যালকের কোনো নাম আছে? না, রাজশ্যালকের কোনো নাম নেই। ম্যাম বলো। বলছি ওই যে গাঁট কাটা কথাটা দুই রক্ষী বলেনি কি? একসঙ্গে তো ওটাই ছিল না, দুই রক্ষী বলেছে, তবে তাই হোক চলে। দুই গাঁট কাটা ওটা কি একজনই, মানে দুজনেই তো বলেছিল। কিন্তু এখানে একটা জায়গায় আছে যে দুই রক্ষী মিলেই বলেছে, কিন্তু এই জায়গায় যে দ্বিতীয় রক্ষী বলছে বেটা বাটপার, এই যে লাইনটা রয়েছে। হ্যাঁ ওটা বুঝতে পেরেছি, কিন্তু ওই গাঁট কাটাটাই বললাম যে ওটা তো দুই হ্যাঁ, রক্ষী মিলেই ওটা বলেছিল, তাই জন্যই বলছি। দুইজনে মিলেই বলেছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, রাজশ্যালক ধীবরকে কোন প্রকার জেলে বলে অনুমান করেছিলেন? রাজশ্যালক ধীবরকে তিনি ওই গোসাপ খাওয়া জেলে, গোসাপ খাওয়া জেলে বলে অনুধাবন করেছিলেন, ঠিক আছে, গোসাপ খাওয়া জেলে। মানে কি এটা? গোসাপ ওই যে গর্গেল টাইপের যে সাপগুলো হয় না, কুমিরের মতো দেখতে, এক ধরনের সরীসৃপ প্রাণী। ও, গোসাপ। আচ্ছা, এখান থেকে তাহলে কি কি দেখতে হবে? আচ্ছা, কে মানে ওই ধীবরকে কি কি নামে সম্বোধন করেছিল দুই রক্ষী?
ঠিক আছে, ওটা দেখতে হবে ভালো করে। আচ্ছা, শ্যালক একবার কি ধীবরকে কি মনে করেছিল, কি ধরনের জেলে? ওই যে গোসাপ খাওয়া জেলে বললাম। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা এটা তো গেল। আর হচ্ছে যে মৃত্যুদণ্ড যে দেওয়া হবে, ওরা যে মানে মনে করছিল যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আচ্ছা, দুইজন রক্ষীর নামটা কিন্তু মনে রাখবে, গুলিয়ে ফেলো না। প্রথম জন সূচক, দ্বিতীয় জন জানু। দুজনে মিলে বলছিল যে রাজা বোধহয় মৃত্যুদণ্ড দেবে। তো মৃত্যুদণ্ড দেওয়ার আগে কি করা হয়, সেটা হলো মৃত্যুদণ্ড দেওয়ার আগে ওই মালা পরানো হয়। ঠিক আছে, মালা পরানো হয়। এই যে প্রথম রক্ষী জানু, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে, জেলেকে দেখিয়ে দিল। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মানে মৃত্যুদণ্ড দেওয়ার আগে, মারার আগে কি করা হবে, মালা পরানো হবে। আর এবার দ্বিতীয় রক্ষী বলছে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। তাহলে দ্বিতীয় রক্ষী কি বলেছিল, হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে, নইলে শকুনি দিয়ে খাওয়ানো হবে। এই জায়গাটা যেটা শ্যালক আসছিল আর কি। ঠিক আছে, তো বললো সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে সবই সত্যি প্রমাণিত হয়েছে। আচ্ছা, তাকে কে জেলের বাঁধন, হাতের বাঁধনটা খুলে দিল, সেটা হচ্ছে দ্বিতীয় রক্ষী অর্থাৎ জানু খুলে দিয়েছিল। এই লাইনটা ঠিক আছে, যে জেলেকে বন্ধন মুক্ত করেছিল কে, সেটা হলো দ্বিতীয় রক্ষী, সেটা হচ্ছে জানু। এবার হলো সূচক, একই জাতা অনুগ্রহ, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। সূচক বলছে প্রথম জন, তখন জানুক বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুবই প্রিয় ছিল। শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভরে চেয়ে রইলেন। ঠিক আছে, সূচক বলছেন, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানু, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। কে দেখেছিল জেলেকে হিংসার চোখে, কে দেখেছিল, সেটা হচ্ছে জানু। ঠিক আছে, এবার জেলে বলছে যে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। এটা তুমি ঠিকই বলেছো, জানুক বলছে। শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এর বক্তা হচ্ছেন রাজশ্যালক। কাকে বলেছিলেন, ধীবরকে বলেছিলেন। তাহলে প্রত্যেকটা লাইন বললাম। এবার বলো কার কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে। যে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে, লাইনে দাগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, যে পড়বার সময় এখনই যে যে লাইনগুলো বলছি দাগ দিয়ে নিলে, যখন একবার নিজেরা পুরোটা ভালো করে পড়ে নেবে, প্রথমবার যেটা পড়ছো তখনই পড়বার সময় দাগ দিয়ে পড়বে। এর পরের বার যখন পড়তে হবে তখন কিন্তু এত আর ডিটেলসে পড়া যাবে না, সময়টাকে কনজিউম করতে হবে। ফলে তখন আমরা কি করব না, ওই দাগ দেওয়াগুলোই শুধুমাত্র পড়বে। ঠিক আছে, দাগ দেওয়াগুলোই শুধুমাত্র পড়বে, কারণ রিভিশন দিতে হবে আরেকবার করে, আর একবার দুবার। ঠিক আছে, যতটা সময় পাওয়া যায়। ম্যাম, রাজশ্যালক মানে ওটা সম্পর্কিত না কোনো পদ? না না, রাজশ্যালক হচ্ছে উনি একজন সেনাপতি, উনি রাজার শ্যালক। ঠিক আছে, কিন্তু উনি ওনার যে পদটা ছিল সেটা হচ্ছে তিনি রাজ্যের সেনাপতি। শ্যালকটা সম্পর্কিত না ওটা? না, শ্যালকটা সম্পর্কিত।
না, এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে তো শকুন্তলার কোনো ভাইয়ের কথা বলেনি, কিন্তু এখানে সেটাও বলে রাজ শ্যালক। সেটাই কনফিউশন লাগছে, মানে ব্যাপারটা কিন্তু ওটা এখানে ক্লিয়ার হয়নি। পদটা বলেনি, কারণ গল্পে তো পদ হিসেবে সেনাপতি, তিনি নগর রক্ষার কাজ করতেন, এটাই বলেছে। ঠিক আছে, হ্যাঁ, রাজ শ্যালক। এবার অন্য কোনো ভাবে আর কি তিনি রাজার এখন কোনো পূর্ব দুষ্মন্তের হিস্ট্রি ছিল কিনা সেটা তো এখানে তুলে ধরেনি। যেহেতু ধরেনি সেহেতু এটা নিয়ে খুব একটা কিছু কোয়েশ্চেন আসবে। ঠিক আছে। এবার ওখানে বলেছে রাজশালক, তো রাজ্যের রাজশালক, যেহেতু রাজ্যের রাজারই যে হবে এমনটা নয়, রাজার সম্পর্কিত কোনো মানে অন্য কারোরও হতে পারে, ঠিক আছে, এরকম জাতীয়। তবে ওনার পদ হচ্ছে নগর রক্ষার কাজ। এখানে তো পদ বলেই মনে হচ্ছে, পদই হবে ওটা, পদ হবে, পদ। ওকে ম্যাম। যিনি নগর রক্ষা করতেন আবার সেনাপতির দায়িত্ব পালন করতেন, এই চারটে চরিত্র, এটা মনে রেখে দিও। ব্যাস, বলো আর কোনো জায়গায় কোনো অসুবিধা? টিকা তাহলে মহর্ষি কর্ণ, দুষ্মন্ত, দুর্বাসা ঋষি, প্রিয়ঙ্বদা, শচীতীর্থ, শকুন্তলা, এই কটা করতে হবে। চলো নেক্সট হলো এই জীবন। আজকের রুটিন অনুযায়ী ইলিয়াস আমাদের হয়ে গেছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়ে গেছে। এরপর পড়াবো এই জীবন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এই যে এটা একটা কবিতা। এই জীবন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, যেটা হচ্ছে কবিতাটার মূল কাব্যগ্রন্থ হচ্ছে দেখা হলো ভালোবাসা বেদনায়। দেখা হলো ভালোবাসা বেদনায়। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল লোহিত। তার যে এই যে কি বলবো, যে কবিতাটা, তার যে উৎস সেটা হচ্ছে দেখা হলো ভালোবাসা বেদনায়। ঠিক আছে, তার স্ত্রীর নাম হচ্ছে স্বাতী গঙ্গোপাধ্যায়। ওনার প্রথম যে কাব্য সেটা হচ্ছে একা এবং কয়েকজন। একা এবং কয়েকজন 1934 খ্রিস্টাব্দে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম, 2012 খ্রিস্টাব্দে হচ্ছে মৃত্যু। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত 1934-এ জন্ম, 2012-তে মৃত্যু। 20 শতকের একেবারে শেষ দিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ, তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, সেটা সম্পাদনা করেছেন। 20 শতকের শেষে যে কবিতার যে আন্দোলন সেখানেও তিনি জড়িয়ে পড়েন ব্যাপকভাবে। বাংলা সাহিত্য, তিনি একাধারে শুধুমাত্র কবি ছিলেন এমনটা নয়, তিনি সম্পাদক, তিনি সাংবাদিক, তিনি ছোট গল্পকার, তিনি ঔপন্যাসিক। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের আগেই বলেছি ছদ্মনাম ছিল নীল লোহিত। এছাড়াও আরো দুটো ছদ্মনাম ছিল, একটা হচ্ছে সনাতন পাঠক, একটা হচ্ছে নীল উপাধ্যায়। ঠিক আছে, একটা হচ্ছে সনাতন পাঠক, একটা হচ্ছে নীল উপাধ্যায়। নীল নীল উপাধ্যায়, নীল উপাধ্যায়।
গঙ্গোপাধ্যায়, ঠিক আছে। আচ্ছা, এবারে হলো যে যেটা বললাম যে উৎস হচ্ছে দেখা হলো ভালোবাসা বেদনায়। কবিতাটা খুব ইজি, খুব একটা কঠিন নয়, কিন্তু একটা একটা নিগুড় বাণী মানে এই কবিতাটার মধ্য দিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় দিয়েছেন। আচ্ছা, তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন। তার উল্লেখযোগ্য দুটো উপন্যাস হচ্ছে একটা প্রথম আলো, একটা পূর্ব পশ্চিম। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সময় তার প্রথম কাব্যগ্রন্থ 1958 খ্রিস্টাব্দে একা এবং কয়েকজন। প্রথম উপন্যাস ছিল আত্মপ্রকাশ। আচ্ছা, এইটা আমি একটু দেখে বলবো, এটা আমার এখানে মানে আছে, আমি দেখে বলবো যে ওই দেখা হলো ভালোবাসা বেদনায় এর সালটা আমি বলছি। আচ্ছা, যাই হোক, কবিতাটা বলে নিয়ে একবার বলছি। বলছে যে দেখো, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। বলছে যে বাঁচতে হবে বাঁচার মতন, এই জীবনটা একটা বাঁচার মতো জীবন্ত হোক। ঠিক আছে, এখান থেকে তারপরে হচ্ছে আমি কিছুই ছাড়বো না, এই রোদ ও বৃষ্টি, আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য। তাহলে কি দাঁড়ালো? আসলে কবি এখানে জীবনের যে আত্মবিশ্বাস, জীবনের প্রতি যে বাঁচার যে তাড়না, তার কথা বলেছেন। অর্থাৎ জীবনের যে পজিটিভ দিক সেইটার কথা বলেছেন, যে জীবনে বাঁচতে হবে এবং জীবনে তিনি বাঁচার জন্য একটা প্রাণবন্ত জীবনকে তিনি খুঁজে পেয়েছেন। ঠিক আছে, তিনি প্রাণবন্ত জীবনের এখানে কথা বলেছেন, যে যেভাবেই হোক জীবনে কিন্তু খুব আনন্দ করে বাঁচতে হবে। আচ্ছা, দেখা হলো ভালোবাসা বেদনায়, যেটা কি বলে জ্যৈষ্ঠ সংখ্যা আছে 1300, প্রথম যেটা প্রকাশকাল সেটা হচ্ছে 1384 শ্রাবণ সংখ্যা, এবং পরবর্তীতে আবার 1386-তে এটি পঞ্চম কবিতা হিসাবে এই পুরো কাব্যগ্রন্থে এই জীবনটা অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, একটু লিখে নাও এটা। 1384-তে আমি টেক্সটে এতে লিখে দিচ্ছি, 1384 শ্রাবণ সংখ্যা প্রথম এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়, প্রকাশকাল। আর এই যে পার্টিকুলার কবিতাটা, এই জীবন কবিতাটা পঞ্চম কবিতা, এই কাব্যগ্রন্থের পঞ্চম কবিতা, যেটা 1386 জ্যৈষ্ঠ সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়। ওকে, হ্যাঁ, বলছে তাহলে জীবনের প্রতি তিনি একটা জয়গান গেয়েছেন, একটা পজিটিভ দিক, যে জীবনে বাঁচতে হবে এবং আনন্দ করে বাঁচতে হবে, পজিটিভ ভাবে বাঁচতে হবে, প্রাণবন্ত ভাবে বাঁচতে হবে, আনন্দের সাথে বাঁচতে হবে, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত। আমি কিছুই ছাড়বো না, বলছেন কবি, যে তিনি পৃথিবীর কিছুই ছাড়বেন না, না রোদ না বৃষ্টি। মানে রোদ বলতে এখানে জীবনে যে দুঃখ, রোদ মানে আমরা তো জানি ভীষণ কঠোর শুষ্ক একটা জিনিস। তো জীবনের যা কিছু আমাদের জীবনে কি হয়, আনন্দ হয়, দুঃখ হয়। ঠিক আছে, তো এই যে দুঃখ, সেটা নিয়েও আমি বাঁচবো, আবার বৃষ্টি অর্থাৎ একটা মুহূর্তের আনন্দ নিয়েও আমি বাঁচবো, সুখ নিয়েও আমি বাঁচবো। আমাকে দাও ক্ষুধার অন্ন, বলছেন কবি যে আমাকে আমার মানে ক্ষুধা, যখন কবির তিনি যখন খেতে পাবেন না বা যখন খিদে পাবে, সেই মুহূর্তের যে আমাদের খাবার, শুধুমাত্র যেটা নিছক অন্ন নয়, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য। অর্থাৎ এইরকম ভাবে বেঁচে থাকার মধ্যে, কষ্ট করে বেঁচে থাকার মধ্যে যে একটা আনন্দ রয়েছে, সেটাকে তিনি ওই লাবণ্যের সঙ্গে তুলনা করেছেন। বলছেন নইলে গোটা দুনিয়া খাবো,
বলছে নইলে গোটা দুনিয়া খাবো, আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, আমায় কেউ নিলাম করবে সুতো কলে কামারশালায়। তাহলে কোথায় নিয়োগ করবে? সুতো কলে কামারশালায়। তো কবি বলছেন যে যেখানে তিনি বলছেন যে এই সুতো কলে কামারশালায় তিনি যে মানে সারা দিন রাত পরিশ্রম করছেন, দিয়ে সেখানে তিনি কি করছেন? অন্ন জোগাড় করছেন। এই যে বেঁচে থাকা, এই যে পরিশ্রমের মধ্য দিয়ে বেঁচে থাকা, তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে। এই আনন্দটা আর কোথাও পাওয়া যায় না। শুধু খেয়ে পড়ে থাকলাম আর খুব আনন্দ পেলাম, এটার মধ্যে কিন্তু কোনো সার্থকতা নেই, কবি বলেছেন। যদি না জীবনে দুঃখও থাকে, আর সেই দুঃখের মধ্যে দিয়ে যদি না আনন্দটা আসে, সেটাই হচ্ছে জীবনের কাম্য। ঠিক আছে, তারপরে বলছে যে নইলে গোটা দুনিয়া খাবো, আমায় কেউ নিলাম করবে সুতো কলে কামারশালায়। কেন বলেছে এই কথাটা? আমি কিছুই ছাড়বো না আর, এখন আমার অন্য খেলা। বলছে আমি জীবনে কিছুই ছাড়বো না, যত দুঃখ কষ্ট হোক সবকিছুকে আমি জয় করে আনন্দের মুখ দেখব। সেটা পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে, গোটা জীবন মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাবে। তো কবি বলছেন যে ফড়িং হয়ে যেমন আপন মনে পদ্ম পাতায় আনন্দে খেলে বেড়ায় ফড়িং, তেমনি আমরাও কিন্তু আমাদের সমগ্র জীবনে একটা আনন্দময় একটা অনুভূতি পাই, যার মধ্য দিয়ে আমরা জীবনে বিচরণ করতে পারি, যার মধ্য দিয়ে আমরা সংসারে বিচরণ করতে পারি। শুধুমাত্র রুক্ষ জীবন নয়, যেটা আমরা ওই যে পড়ছিলাম, যে ওই যে ক্ষুধায় অন্ন, এটা পড়লাম। তারপরে একটু আগে আমরা যে এই লাইনটাতে দেখছিলাম যে এই যে রোদ আর বৃষ্টির কথা বলা হয়েছে, এই লাইনটাতে জীবন শুধুমাত্র কিন্তু কষ্ট দেয় না, জীবন কিন্তু আনন্দও দেয়। কিন্তু সেই আনন্দর স্পর্শটা অনুভব করতে হবে, সেই স্পর্শটাকে অনুভব করতে হবে, তার মধ্যে দিয়ে আমরা কিন্তু জীবনে চরম আনন্দ পেতে পারি। এই পৃথিবীতে রোদ বৃষ্টি আলো সবকিছুকে উপভোগ করতে হবে। বলছে আমরা কোনো প্রাণী নই, মানে সাধারণত বলে না যে মনুষ্যজীবী হচ্ছে জীবনের শ্রেষ্ঠ, তো সেই জায়গাটাতে মানুষ সেজে আসা হলো, আমরা কোনো ছোট কোনো প্রাণী নই, ইতর কোনো প্রাণী নই, মানুষ হয়েই ফিরে যাব। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত। ঠিক আছে, এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত। তো যেখানে হচ্ছে যে গোটা একটা জীবন্ত হয়ে জীবন একটা একটা এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত। ওকে, তো যেখানে আমরা বলছি যে এইভাবেই জীবনে বাঁচতে হবে, এইভাবেই জীবনে এগিয়ে যেতে হবে। Okay? এইভাবেই মানুষ কি করবে? মানুষ তো ভীষণ শ্রেষ্ঠ জীব, তো মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাব। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। তো মানুষ হয়ে আমরা জন্মেছি আমাদের বাঁচার মধ্যে, তাই শ্রেষ্ঠত্ব থাকতে হবে। তারপর একদিন মানুষ হিসেবেই এই পৃথিবী থেকে কবি ছেড়ে যেতে মানে চলে যেতে চান। ঠিক আছে, একদম ইজি কবিতা, খুব কিচ্ছু কঠিন নয়। বলো, কারোর কোনো কোয়েশ্চেন আছে কবিতাটা নিয়ে? একদম ইজি। আচ্ছা, এখানে যেগুলো দরকার আমি প্রশ্নে করে দিয়েছি, তবু বলছি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়, সালগুলো মনে রাখবে, কোথা থেকে নেওয়া হয়েছে, কি বৃত্তান্ত। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে বললাম। সুনীল গঙ্গোপাধ্যায় কি কি ছাড়বেন না সেটা হচ্ছে, মানে কবি কি কি ছাড়বেন না সেটা হচ্ছে রোদ আর বৃষ্টি, এই লাইনটা। আমি কিছুই ছাড়বো না, কিছুই ছাড়বেন না বলতে কি ছাড়বেন না, এইটা। তিনি কি চেয়েছেন? ক্ষুধার অন্ন। আরেকটা কি? আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে। গ্রামে গঞ্জে কি করে পালিয়ে যাবে? সেটা হচ্ছে ভিখারি। আর সুতো কলে আর কামার শালায়, আমি কিছুই ছাড়বো না আর, এখন আমার অন্য খেলা। আমায় কেউ নিলাম করবে। কবিকে কোথায় নিলাম করার কথা বলা হয়েছে? সুতো কলে আর কামার শালায়। আর কবিকে ভিখারি করে কোথায় চলে যাবে? গ্রামে গঞ্জে।
আর কবিকে তিনি গোটা জীবনকে কার সঙ্গে তুলনা করেছেন, সেটা হলো পদ্মপাতায় ফড়িং। পদ্মপাতায় ফড়িং এর সঙ্গে, ফড়িং যেমন ক্রীড়ারত থাকে পদ্মপাতার উপর, কবিকে গোটা জীবনে তিনি সেইভাবে খেলায় মারতে চেয়েছেন, আনন্দ করতে চেয়েছেন। ব্যাস এই। আছে কোনো কোয়েশ্চেন? Have you any question? ম্যাম এই এসএলএসটি এর ক্ষেত্রেও কি ম্যাম ওই রকমই, যেগুলো ধরুন 9-10 পড়ানো হয় না স্কুলে, সেগুলোও করতে হবে সেই? ইয়েস, এটাই তো পড়ানো ম্যাম হয়, এখানে জীবনটাই পড়ানো হয়। ম্যাম এখানে লাইন তুলে পরের লাইন এরকম বলার কি কোনো সম্ভাবনা আছে? এসএলএসটি দেয় না সাধারণত, পরের পংক্তিতে কি আছে সেটা দেয় না। হ্যাঁ, কি এটা দেখে রেখো যে টোটাল কবিতায় কটা পংক্তি রয়েছে, সেগুলো আবার পিএসসি দেয়, এসএলএসটি দেয় না। ও, কটা অলমোস্ট টোটাল পংক্তি আছে সেটা একবার দেখবে। আরেকটা লাস্টের লাইন ম্যাম, এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। জীবন্ত হোক বলতে কি বোঝানো হয়েছে? মানে প্রাণবন্ত হোক, জীবনটা আনন্দময় হয়ে উঠুক। জীবনে যতই মানুষের জীবন, সেখানে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু সেই জীবনটাকে, দুঃখগুলোকে যেন মানুষ জয় করে দিয়ে সেটা যেন প্রাণবন্ত হয়ে উঠতে পারে। সেই কারণেই বলেছে জীবন্ত, মানে আনন্দের হোক নিজের কাছে, মানে যে মানুষটা জীবনটাকে যেন উপভোগ করতে পারে, সেটাই বলা। পুরো জীবনটা, হ্যাঁ, পুরো জীবনটা, তাই তো? হ্যাঁ, একদম পুরো জীবনটা যেন উপভোগ। ইয়েস। ওকে। আচ্ছা, এরপর শেক্সপিয়ার পড়াই শুরু করি। দেখে নাও, এটাতে কোনো কোয়েশ্চেন থাকলে দেখে নাও। চলো শুরু তো করতেই হবে। শেক্সপিয়ার অলরেডি একটা দিয়ে দিয়েছি আমি, এবার এইটা পড়ো। শেক্সপিয়ার মন দিয়ে পড়বে, আর সবাই খাতা নোট করবে, মানে আমি করে দেব, তবু একবার খাতা নিয়ে বসবে। ম্যাম আগে বলতে শেক্সপিয়ার কি ড্রাইভে দেওয়া আছে? হ্যাঁ, ড্রাইভে দেওয়া আছে। আর একটা আমি ভিডিও রেকর্ডিং পাঠিয়েছি, এই দেখো এসএলএসটি একটা বোধহয় 16 নম্বর ক্লাস বলে একটা গেছে তোমাদের গ্রুপে, ওটা একটু দেখে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, ঠিক আছে। এই যে এই রুটিনটা ওয়াইজ এবারে আমাদের ক্লাস হবে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ সবাই রুটিনটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই রুটিনটা ওয়াইজ আমাদের ক্লাস হবে। তাহলে আজকের ক্লাসে কি ছিল? ধীবর বৃত্তান্ত, এই জীবন আর শেক্সপিয়ার, দুটো পড়ালাম, শেক্সপিয়ারটা পড়াবো। আমি কালকে ক্লাস নেব সাত ভাই চম্পা, দাম, শ্রীকৃষ্ণ কীর্তন, মুকুন্দ চক্রবর্তী আমি নোটস দিয়ে দিচ্ছি, একটু পরেই টলস্টয়, যতটা সম্ভব হোক পড়াবো। ম্যাম ডে গুলো লিখে দিলে একটু ভালো হতো, যে কালকে হবে বা অন্যদিন কোন কোন ডে হবে। ডেটা পরপরই তো ক্লাস নিচ্ছি, আগামীকাল তো ক্লাস নেব। তোমাদের যেমন আগামীকাল আমি ক্লাস হবে সোম মঙ্গলবার, এইভাবেই হবে। এই উইকে আমি এক্সট্রা ক্লাস করিয়ে দিচ্ছি, তাই এক্সট্রা ক্লাস আমাকে করাতেই হবে, ঠিক আছে? আর সব হ্যাঁ, সপ্তাহে তাহলে দুদিন। হবে না। হ্যাঁ, আমার সপ্তাহে 2 দিন ম্যাম। টাইম নেই কিন্তু। আচ্ছা দেখে নাও, এই রুটিন ওয়াইজ হবে, পরপর যেমন ক্লাস হয় আমাদের। আর
এবারে আসি, দেখো ধীবর বৃত্তান্ত নোটটা করে দিয়েছি। ধীবর বৃত্তান্তর একটা আলাদা নোট দিয়েছি আমি রাত্রে, ওই জায়গাটা লিখে দিচ্ছি, ওই এক্সট্রা নোটস বলে। হ্যাঁ, ওটা তো এসএলএসটি ক্লাস 11 বলে লেখা আছে বোধ, আমি লিখে দেবো, ওখানে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া আছে। এই জীবনটা রয়েছে, তার কোয়েশ্চেন গুলো রয়েছে, দেখো এই যে প্রশ্নগুলো বলছিলাম লিখে দিয়েছি। এবারে আসি আন্তর্জাতিক সাহিত্য, উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, আচ্ছা শেক্সপিয়ারের কথা বলি। ফার্স্ট অফ অল শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 1564-তে, আর 1616 হচ্ছে ওনার মৃত্যু। শেক্সপিয়ার মানে বুঝতেই পারছো যে আমাদের যেমন রবীন্দ্রনাথ তেমনই হচ্ছেন শেক্সপিয়ার, এতটাই ভাস্ট। এতটাই ভাস্ট, এবং তাকে মনে করা হয় ইংরাজি সাহিত্যে আমরা যেমন আমাদের বলি না যে আদি যুগ, মধ্যযুগ, যেমন হচ্ছে কি বলবো যে আধুনিক যুগ, এইভাবে যেমন আমরা পড়াই, তেমনি ইংরাজি সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু যুগ ওয়াইজ সেটাকে ভাগ করা হয়। ঠিক আছে, যুগ ওয়াইজ সেটাকে ভাগ করা হয়। সেখানেও কিন্তু এলিজাবেথীয় যুগ, তারপরে হচ্ছে রোমান্টিক যুগ, তারপরে হচ্ছে যেমন কি বলবো আধুনিক যুগ, এইরকম ভাবে যুগগুলোকে ভাগ করা হয়েছে ওখানকার ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই এলিজাবেথীয় যে যুগ রয়েছে, সেই এলিজাবেথীয় যুগের মধ্যে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার পড়ছেন। সেই এলিজাবেথীয় যুগের মধ্যে, অর্থাৎ রানী এলিজাবেথের সময়কাল ছিল 1558 থেকে আর 1603 খ্রিস্টাব্দের মধ্যে। এই কারণটা কি, যে 1558 থেকে আর 3 খ্রিস্টাব্দ পর্যন্ত এলিজাবেথের সময়কাল ছিল। তো সেই সময়কালটাকে ধরেই বলা হয় যে এই টাইমে শেক্সপিয়ার এদিকে 1564-তে জন্মগ্রহণ করেছেন, আর সেই কারণেই তার এই তার এই সময়কালটার কথা মনে রেখেই এলিজাবেথের, এই বলা হয় যে শেক্সপিয়ারের নাটকগুলো মূলত এলিজাবেথীয় সময়কে নির্দেশ করছে। বলছে এলিজাবেথ যদি না থাকতো বা এই যুগটা যদি না থাকতো, তাহলে বোধহয় শেক্সপিয়ারের নাটক এত জনপ্রিয় হতো না, বা তিনি এত জনপ্রিয় নাটক লিখতেন না। আচ্ছা, এবারে বলি যে এই সময় 1580 খ্রিস্টাব্দ, যখন কিনা স্পেনের যে নৌবহর, ভীষণ বিখ্যাত একটা স্প্যানিশ নৌবহর ছিল আর্মাডা। ঠিক আছে, আর্মাডা, যেটাকে শোচনীয় ভাবে ইংল্যান্ড হারিয়ে দেয় সেই নৌবহরকে, এবং তাকে কেন্দ্র করেই কিন্তু সেই সময় কি হয়েছিল, বাণিজ্য যাত্রা, অর্থাৎ ইংরেজ জাতির ভীষণ ভাবে একটা ওই রেনেসাঁস যে আমরা বলি না যে পিরিয়ডটা শুরু হচ্ছে, এই সময় কিন্তু রেনেসাঁস শুরু হয়, অর্থাৎ 19 শতক শুরু হল। আর এই শতকেরই সব থেকে সমৃদ্ধ, মানে আমরা যেটা বলছি যে কবিতা, গদ্য, প্রবন্ধ, নাটক, এগুলো যে বলে থাকি বাংলায়, সেরকম ইংরাজিতেও ছিল পোয়েম, এসে, ড্রামা। ঠিক আছে, তো এই সময় সব থেকে সমৃদ্ধ যে সাহিত্যের শাখা ছিল সেটা হচ্ছে নাটক, এবং এই সময়তেই সাহিত্যর ক্ষেত্রে শেক্সপিয়ারের অবদান হচ্ছে চূড়ান্ত। এবং এলিজাবেথীয় নাটকে ম্যাকিয়াভেলি, ইটালির ম্যাকিয়াভেলি একজন, তার ভীষণ ভাবে প্রভাব ছিল। ঠিক আছে, এই ম্যাকিয়াভেলি ইতালির মানুষ, যার প্রভাব ছিল, এবং শেক্সপিয়ারের নাটকের মধ্যেও কিন্তু ম্যাকিয়াভেলির প্রভাব দেখা যায়। শেক্সপিয়ারীয় নাটকের মধ্যেও কিন্তু ম্যাকিয়াভেলির প্রভাব দেখা যায়। গেল এটা। এবার হলো শেক্সপিয়ারের ব্যক্তিগত জীবনটা সম্পর্কে খুব বেশি যে জানা যায় এমনটা নয়। শেক্সপিয়ারের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় এমনটা নয়।
শুধুমাত্র এইটুকু বলতে পারি যে তার পিতার নাম ছিলেন জন শেক্সপিয়ার এবং মাতা মেরি, মাতা ছিলেন মেরি। ওকে, দেখা যাচ্ছে তো? তাহলে বাবা ছিলেন জন শেক্সপিয়ার আর মাতা হচ্ছেন মেরি। শুধু এটুকু জানা যায় তার সম্পর্কে যে অ্যাভন নদীর তীরে, অ্যাভন অ্যাভন নদীর তীরে একটা ছোট্ট শহর স্ট্র্যাটফোর্ড, স্ট্র্যাটফোর্ড বলে একটা ছোট্ট শহর যেখানে তাদের পৈতৃক নিবাস ছিল, এবং সেই কারণেই বোধহয় তিনি দ্য বার্ড অফ অ্যাভন নামে পরিচিত ছিলেন। শেক্সপিয়ার কি নামে পরিচিত ছিলেন? দ্য বার্ড অফ অ্যাভন, দ্য বার্ড অফ অ্যাভন নামে পরিচিত ছিলেন। প্রথমে মনে করা হয় যে স্ট্যাটফোর্ডে তিনি একটি অবৈতনিক স্কুলে, সেখানেই তিনি পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি মূলত অন্যান্য জায়গায় গিয়ে লেখাপড়া করেছিলেন। তার যেটা শোনা যায় যে ল্যাটিন, ইংলিশ, শেক্সপিয়ারের ভীষণ প্রতিভাবান তিনি ছিলেন, যে আরেকটা তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন এবং গ্রিক এই দুটো ভাষাতেই কিন্তু তিনি ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। ঠিক আছে, তার যে বিখ্যাত কবিতাগুলো ছিল না, প্যাশনেট, পিলগ্রিম, তারপর হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এগুলো হচ্ছে কবিতা। কবিতাগুলো কি কি ছিল? একটা হচ্ছে প্যাশনেট। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, নামগুলো ইংরেজিতে বলে অনেকের একটু কঠিন হয় ঠিকই, কিন্তু আমি বলবো যে অবশ্যই ইংরেজিতে লিখে পড়ো। তাহলে সেক্ষেত্রে বাংলায় লিখলে অসুবিধা হবে, যদি পরীক্ষার খাতা ইংরেজিতে দিয়ে দেন, ঠিক আছে, মানে কোয়েশ্চেনে, তখন মুশকিল। তো প্যাশনেট বলে লিখে পড়ো, তো উচ্চারণ আমি তো বলে দিচ্ছি। এছাড়া তো পরীক্ষা দিলে আশা করি ইংরেজিতে সকলে পড়তে পারবে। পিলগ্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এইগুলো হচ্ছে তার বিখ্যাত সমস্ত কবিতা। এবং তার যে গ্রিক আর ল্যাটিন ভাষা, মানে ইংরাজি সাহিত্য ছাড়াও তার যে গ্রিক আর ল্যাটিন ভাষায় তার যে দক্ষতা ছিল, গ্রিক আর ল্যাটিন ভাষায় তার যে দক্ষতা ছিল, সেটা বলাই যায় যে তার তার সেটার মানে নমুনা হচ্ছে জুলিয়াস সিজার নাটকটা, সেটার নমুনা ছিল জুলিয়াস সিজার, খুব গুরুত্বপূর্ণ বিখ্যাত রোমান্টিক নাটক। ঠিক আছে, তারপর শেক্সপিয়ার তিনি 1582 খ্রিস্টাব্দে তার ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ করেন। এই হলো বিষয়, এগুলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এবার আসি তার রচনাগুলোর মধ্যে। তিনি কমেডি লিখেছিলেন, কমেডি নাটক। আচ্ছা, বেশ কিছু প্রবলেম প্লে, যেগুলোকে সমস্যামূলক নাটক বলা হয়, সেগুলো, বেশ কিছু রোমান্স রচনা করেন, ইতিহাসাশ্রিত নাটক রচনা করেন, ট্র্যাজেডি নাটক রচনা করেন। ওকে, তাহলে ট্র্যাজেডি নাটক রচনা করেন, আর রোমান্স ধর্মী বেশ কিছু নাটক রচনা করেন, আর কমেডি নাটক রচনা করেন, সমস্যামূলক নাটক রচনা করেন। আচ্ছা, এখানে তার লেখাগুলোকে, এই যে এগুলো তো আমি লিখে দিয়েছি, যেগুলো যেগুলো পড়ালাম। এবার একটু আসি, বলে দিই যে তিনি মূলত তার নাটকের সংখ্যা ছিল 37টির মতো, কোথাও 36টা পাবে, কোথাও 37টি পাবে। ঠিক আছে, নাটক নাটক ছিল 37টি। সনেট ছিল শেক্সপিয়ারীয় সনেট, আমরা জানি যে সনেট দুজনের বিখ্যাত, একটা পেট্রাকিও সনেট, একটা শেক্সপিয়ারীয় সনেট।
শেক্সপিয়ারের যে সনেট তিনি রচনা করেন সেটা হচ্ছে 154টি। 154টির মতো সনেট তিনি রচনা করেন। তার নাটকের প্রথম ফোলিও সংস্করণ প্রকাশিত হয় 1623 খ্রিস্টাব্দে। মানে মুদ্রিত। নাটকের ফোলিও সংস্করণ 1623। তার নাটকের প্রথম সম্পাদক হচ্ছেন নিকোলাস রো। ওই ভিডিওটা দেখে নেবে কিন্তু সবাই একবার, যেটা দিয়েছি। নিকোলাস রো হচ্ছে তার গ্রন্থের প্রথম সম্পাদক। শেক্সপিয়ারের গ্রন্থের প্রথম সম্পাদক হচ্ছেন নিকোলাস রো। তার জীবনের নাটকের দুটো প্রতীক, যেটা প্রায় তিনি অধিকাংশ নাটকের ক্ষেত্রে তিনি প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, একটা হচ্ছে ঝড়, একটা হচ্ছে গান। অর্থাৎ সঙ্গীত আর ঝড় হচ্ছে তার জীবনে প্রতীক হিসেবে তিনি ব্যবহার করেছেন। ঝড় আর সঙ্গীত হচ্ছে তার প্রথম, তিনি নিকোলাস রো হচ্ছেন প্রথম সম্পাদক, আর ঝড় আর সঙ্গীত হচ্ছে তার দুটো প্রতীক হিসেবে তিনি ব্যবহার করেছেন বললাম। আচ্ছা, এবারে যেটা বলবো তার রচনাগুলোকে এই যে সাল অনুযায়ী যে বিভক্ত করা গেছে, যে 1588 থেকে লিখেছেন 1595 পর্যন্ত, 1596 থেকে 1601, এই ভাগে ভাগ করে পড়বে তোমরা। আদারওয়াইজ আমি বলবো আর একটু সহজ ভাবে পড়বে। যদি সেই সহজ ভাবে পড়ো, সেটা হচ্ছে যে প্রথমত কমেডি নাটকগুলোকে এইভাবে ভাগ করে নাও, কমেডি নাটক 1। 2 হচ্ছে সমস্যামূলক নাটক। এই নোটটাকে আমি বলেছি, আরেকটু আমি সহজ করে দেবো, ঠিক আছে? সমস্যামূলক নাটক কাল বা পরশুতে করে দেবো। সমস্যামূলক নাটক ফেলে রাখবে না, তোমরা পড়ে নেবে, আমি নোটটা করে ড্রাইভে ঠিক দিয়ে দেবো। রোমান্স, চার নম্বর যদি বলি তাহলে বলবো ইতিহাসাশ্রিত নাটক। 5 নম্বরে যদি বলি তাহলে বলবো ট্র্যাজেডি। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, তোমরা বাংলায় লিখে। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে আসি যে ওনার যে কমেডি যে নাটকগুলো আছে, কমেডি নাটকগুলোর মধ্যে একটা মিনিট একটু হোল্ড করো তো, একটা ফোন আসছে। তোমাদেরকে আগে পড়িয়ে দিচ্ছি, আমি ফোন রেখে দিয়েছি। এদের সাথে বকতে গেলে শেষ হবে না, সারা দিন সকাল থেকে বকছে সবাই। হ্যাঁ, যেটা বলছিলাম কমেডি নাটকগুলো, এটা বলছিলাম তো, কমেডি থেকে বলবো তো। আচ্ছা বল, কমেডি যে জায়গাগুলো, কমেডি যে নাটকগুলো, দ্য কমেডি অফ এরর্স, দ্য টু জেন্টলমেন অফ ভেরোনা। এবার কথা হলো, খুবই কঠিন বেশ কিছু নাম আছে, তো ওগুলো আমার মনে হয় না যে সবগুলো লাগবে তোমাদের, আর সবগুলো তোমাদের পড়তে হবে না। কমেডির মধ্যে তোমরা যেগুলো ভালো করে পড়বে, মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরর্স,
টু জেন্টলম্যান অফ ভেরোনা। তাহলে কি কি পড়ছো? দ্য কমেডি অফ এরর্স, এই নাটকটা শেক্সপিয়ারের খুব সংক্ষিপ্ত একটা কমেডি নাটক, যেখানে জোড়া যমজ দুজন ভাইয়ের কথা রয়েছে, আর রয়েছে হচ্ছে এক জোড়া ভাই আর তাদের হচ্ছে যমজ ভৃত্য। ঠিক আছে, এক জোড়া ভাইয়ের নাম হচ্ছে অ্যান্টিফোলাস আর তাদের যমজ ভৃত্য হচ্ছে ড্রোমিও। ড্রোমিও, ঠিক আছে, ড্রোমিও। দেবে না, এত কঠিন দেবে না, নামগুলোই জানতে চায় সাধারণত, কিন্তু আমি একটু একটু তবু করিয়ে রাখছি। তাহলে আমি প্রথমেই আসছি কমেডি অফ এরর্স। কমেডি অফ এরর্স এর চরিত্র হচ্ছে অ্যান্টিফোলাস। অ্যান্টিফোলাস আর যে বৃত্তটা ছিল তার নাম হচ্ছে ড্রোমিও। ক্রান্তিবিলাস সিনেমাটা দেখেছো উত্তম কুমারের? ওই সিনেমাটা। পনেরোশো 1593 খ্রিস্টাব্দ সালগুলো কিন্তু মনে রাখতে হবে, চরিত্রগুলো মনে রাখার আমার মনে হয় প্রয়োজন নেই, কিন্তু কোন ধরনের নাটক আর সালগুলো কিন্তু মনে রাখতে হবে। কমেডি অফ এরর্স এর 1593 সালটা মনে রাখতে হবে, 1593। দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা 1595। টু জেন্টলম্যান অফ ভেরোনা যেটা হচ্ছে টু জেন্টলম্যান অফ ভেরোনা যেটা হচ্ছে 1595। আচ্ছা, মার্চেন্ট অফ ভেনিস 1596। মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র পড়তে হবে মাস্ট। মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র পড়তে হবে, কিচ্ছু করার নেই। মার্চেন্ট অফ ভেনিসে সাইলক আর হচ্ছে সাইলক, বেসানিও আর পোর্সিয়া। পোর্সিয়া চরিত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, নায়িকা যেটা চরিত্র সেটা হচ্ছে পোর্সিয়া। ঠিক আছে, এগুলো কিন্তু কোনোটাই আমার মনে হয় না যে কারোর অজানা, হয়তো অনেকদিন আগে পড়েছো বলে একটু ভুল সকলে ভুলে যেতে পারো, কিন্তু তোমাদের যদি ইংরাজি সাহিত্যের ইতিহাস থাকে, ছিল আশা করি অনার্স পেপারে, তাহলে সেখানে পড়ে থাকবে। মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র হচ্ছে কি? পোর্সিয়ার গল্পটা কি ছিল ভুলে গেছি। এখন পোর্সিয়ার গল্প শোনার মতো টাইম নেই, বলে দেবো পরে। ওই একজন বণিক ছিল, ঠিক আছে, ভেনিসের একজন বণিক ছিল, তার বন্ধু হচ্ছে বেসানিও। তো পোর্সিয়াকে বিয়ে করার জন্য বেসানিও মানে ওই অ্যান্টোনিও আর কি, অ্যান্টোনিওর ভেনিসের একজন প্রসিদ্ধ বণিক, তার বন্ধু ছিল বেসানিও। অ্যান্টোনিওর বাণিজ্য তরিগুলো যখন দেখা গেছে দূর দেশে গেছে, তো বেসানিও একদিন এসে তার কাছে মানে ওই টাকা চাইলো আর কি। তো পোর্সিয়াকে বিয়ে করার জন্য এই অর্থের দরকার বেসানিও। এদিকে বন্ধুবৎসল অ্যান্টোনিওরও হাত কিন্তু শূন্য, ঠিক আছে, এবং তার ব্যবসাও খুব একটা যে ভালো চলছে এমনটা নয়। আর সাইলক আবার একজন ইহুদি ছিল, দুষ্টু লোক, সে হচ্ছে ওই পিশাচ, যে ওই টাকাটা তাদেরকে ধার দিতে মানে সুযোগ পায়, এই ব্যাপারটা দিয়ে সে পোর্সিয়াকে নিতে যায়। তো এইভাবে অ্যান্টোনিওকে জব্দ করার জন্য সে টাকাটা ধার দেয়, আবার সে শর্ত রাখে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না পায় তাহলে কিন্তু ওই অ্যান্টোনিওর শরীরের একটা পাউন্ড কেটে নেবে, মানে একটা অংশ। এই নিয়ে ঘটনা। তা আলটিমেটলি ওই দুজনের মধ্যে মিল হয়ে যায়। দেখা যায় যে একদিকে দেখা যায় যে সাইলক খুব দুষ্টু, আর একদিকে একটা পাশাপাশি মানে একটা সাইড একটা কি বলবো ওটাকে, একটা মানে সহকাহিনী আছে যেটা হচ্ছে লরেঞ্জো এবং জেসিকা। লরেঞ্জো এবং জেসিকা এই একটা সহকাহিনী রয়েছে, আর বেসানিও আর পোর্সিয়া এই একটা কাহিনী রয়েছে। ঠিক আছে, বলে দেবো পরে। এরকম মার্চেন্ট অফ ভেনিস 1596 খ্রিস্টাব্দে। মার্চেন্ট অফ ভেনিসের চরিত্রগুলো পড়তে হবে অ্যাজ ইউ লাইক ইট 1600 খ্রিস্টাব্দে পড়তে হবে
অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে 1600। পড়তে হবে অ্যাজ ইউ লাইক ইট এর চরিত্রটা হচ্ছে অলিভিয়া, সিলিয়া আর অরল্যান্ডো। অরল্যান্ডো, অলিভিয়া, সিলিয়া, এগুলো। রোজালিন্ড অরল্যান্ডো। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি। ও ম্যাম, সেই প্রসপ্যারোর গল্পটা কোনটা ছিল ম্যাম? কোনটা? সেই প্রসপ্যারো ছিল না, দ্বীপের মধ্যে থাকতো? হ্যাঁ, প্রসপ্যারোর গল্পটা হচ্ছে ওই যে এ, দ্বীপের মধ্যে থাকতো, তো ওটা হচ্ছে ওই ভাগ বাটোয়ারা নিয়ে না, ওটা তো কিং লিয়ার। ম্যাম, কিং লিয়ারের তো সেই 3টে মেয়ে ছিল, ওইটা তো? গনেরিল, রেগন আর কর্নেলিয়া। আরেকটা যে অ্যান্টনি ক্লিওপেট্রার কথা বলছো? না ম্যাম, ওটা তো জুলিয়াস সিজার। কিন্তু ওই যে সেই প্রসপ্যারো ছিল না, মেয়েকে নিয়ে চলে গেছিল, দ্বীপে আলাদা একটা থাকতো। নাটক, জুলিয়াস সিজার আলাদা একটা নাটক। ও ম্যাম, জুলিয়াস সিজার না, তাহলে এটা কি বললেন ম্যাম? অ্যান্টনি ক্লিওপেট্রা। ও আচ্ছা আচ্ছা। ও, ক্লিওপেট্রা তো মিশরের, এটা তো উল্টো পাল্টা হয়ে গেল। আচ্ছা, বলবো অনেকগুলো নাটক তো একসঙ্গে, মানে কি বলবো, যে এখানে এইভাবে করতে পারবে না এতগুলো। এই কটা তোমরা কমেডি নাটক হিসেবে পড়বে। কমেডি নাটক হিসেবে তাহলে কি কি পড়তে হবে? কমেডি অফ এরর্স, মার্চেন্ট অফ ভেনিস, টু জেন্টলম্যান অফ ভেরোনা, অ্যাজ ইউ লাইক ইট, এইগুলো পড়বে কমেডি নাটক হিসেবে। আর ওনার আরো দুটো কমেডি নাটক রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে লাভস নেভার লস্ট, ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আ মিড সামার নাইট ড্রিম। আ মিড সামার নাইট ড্রিমস। মিড সামার নাইট ড্রিম, এটা ভালো করে পড়বে। এটা হচ্ছে 1595, 1595। তাহলে এগুলো গেল কমেডি নাটক, ঠিক আছে? কমেডি গেল। আর কমেডির পরে হচ্ছে কি দিয়েছি? কমেডির পরে হচ্ছে সমস্যামূলক নাটক দিয়েছি। সমস্যামূলক নাটক। আচ্ছা, সমস্যামূলক নাটকের মধ্যে যে খুব একটা গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেটাতে পড়তে পারো, সেটাতে পড়তে হবে এগুলো all's well that ends well, ঠিক আছে? all's well that ends well, এই নাটকটা পড়তে হবে, অতটা গুরুত্বপূর্ণ নয়। রোমান্সের ক্ষেত্রে পেরিক্লিস পড়তে হবে, টেম্পটেস্ট পড়তে হবে, টেম্পটেস্ট পড়বে রোমান্সের ক্ষেত্রে একদম শেষে। দ্য উইন্টার টেল পড়তে হবে, এই দুটো গুরুত্বপূর্ণ। দ্য উইন্টার টেল একদম শেষে 1610, টেম্পটেস্ট 1611, ঠিক আছে? এই দুটো অতি প্রাকৃত রোমান্স জাতীয় রচনা। আর হিস্টোরিক্যাল রচনা, ইতিহাস শাস্ত্রিত আর ট্র্যাজেডি, এই দুটো মাস্ট এখানে পড়তে হচ্ছে। ইতিহাস শাস্ত্রিত রচনাগুলোর মধ্যে জুলিয়াস সিজার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে জুলিয়াস সিজার রয়েছে, আর হলো হেনরি সিক্স রয়েছে, হেনরি সিক্স, ঠিক আছে? জুলিয়াস সিজার আর হেনরি সিক্স, এই দুটো ভালো করে পড়বে। হেনরি সিক্স হচ্ছে শেক্সপিয়ারের প্রথম ঐতিহাসিক নাটক। প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে হেনরি সিক্স, যার নাটকের কাহিনী ক্রনিকল থেকে নেওয়া হয়েছে।
যে নাটকের কাহিনী ক্রনিকল থেকে নেওয়া হয়েছে। ক্রনিকল থেকে নেওয়া হয়েছে, 1623 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, 1623-এ হেনরি সিক্স। ম্যাম ক্রনিকল জিনিসটা কি? ক্রনিকল হচ্ছে একটা নাটক যেটা হলিনসেডের লেখা। হলিনসেডের লেখা একটা বিখ্যাত নাটক হচ্ছে ক্রনিকল। আমরা সেই গেটে পড়তে গিয়ে দেখছিলাম না যে এই জায়গা থেকে নেওয়া হয়েছে, ওই জায়গা থেকে নেওয়া হয়েছে, এখানেও ঠিক তাই। তো হলিনসেডের ক্রনিকল নাটক থেকে নেওয়া হয়েছে 1623 খ্রিস্টাব্দে। 1623 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। এটা প্রথম ঐতিহাসিক নাটক। এটা পড়তে হবে, জুলিয়াস সিজারটা পড়তে হবে। জুলিয়াস সিজারের ক্ষেত্রে কি পড়বে? এটা শেক্সপিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক, 1599 সালে প্রকাশিত হয়েছে। ম্যাম এই নাটকটা আমাদের ইংরেজিতে ছিল 300 নম্বরে। ইলেকটিভ ইংলিশ ছিল নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা একটা রোমান্টিক ট্র্যাজেডিও বটে। এটা শুধুমাত্র যে ঐতিহাসিক নাটক বলা যায় এটা তো আছে, কিন্তু এটা রোমান্টিক ট্র্যাজেডিও বটে, যেখানে রাজ যে তন্ত্র, মানে রাজার যে রাজতন্ত্র, তার যে শাসন প্রণালী, সেখানের সঙ্গে প্রজাতন্ত্রের যে একটা বিরোধ, সেটা কিন্তু এই নাটকের মূল বিষয়বস্তু। প্রজাতন্ত্রের একটা যে বিরোধ, সেটা কিন্তু একটা মূল বিষয়বস্তু। ঠিক আছে, এইটা ভালো করে পড়বে। তাহলে এখানে গেল ঐতিহাসিক নাটকগুলো। আর এবার হচ্ছে ডার্ক কমেডি, মানে সমস্যামূলক যেগুলো বলছিলাম না, যে প্রচন্ড, যে যার মধ্যে ওই যেটা বললাম যে ওই অল ওয়েল অ্যান্ড এন্ডস ওয়েল, এগুলো আছে। এটা খুব যে আসে তা নয়। ট্র্যাজেডি নাটকগুলো সব কটা ভালো করে পড়বে, সাল মনে রাখতে হবে। ট্র্যাজেডি গুলো একদম গুরুত্বপূর্ণ। VVI, হ্যামলেট, ওথেলো। প্রথমে হচ্ছে রোমিও জুলিয়েট 1594। রোমিও জুলিয়েট 1594। চরিত্র আমি লিখে দেব, রোমিও জুলিয়েটে তো চরিত্র রোমিও জুলিয়েট। ঠিক আছে, ওই মন্টেগু বংশের ছেলে রোমিওর সঙ্গে ক্যাপিউলেট বংশের মেয়ে জুলিয়েটের ভাগ্য বিপর্যয়। ঠিক আছে, এবং আলটিমেটলি তাদের মৃত্যু একেবারে ট্র্যাজেডি নাটক। হ্যামলেট গুরুত্বপূর্ণ, 1601। হ্যামলেট হচ্ছে 1601। হ্যামলেট প্রধান চরিত্র। এখানে একটা ঘটনাস্থল হচ্ছে ডেনমার্কের লেখা। নাটকটির ঘটনাস্থল ডেনমার্ক, যেখানে প্রতিহিংসার শেক্সপিয়ারের প্রধান যে ট্র্যাজেডি নাটকগুলো, যার একটা প্রধান বিষয় হচ্ছে অতি নাটকীয়তা। একটা রয়েছে। আবার ম্যাকবেথ পড়তে গিয়ে আমরা যখন যাব, তখন সেখানে আমরা কিন্তু দেখবো যে ওই কি বলবো, ডাইন চরিত্র, ডাইনিয়ান, উইচ, এই ব্যাপারগুলো প্রতিহিংসা। হ্যাঁ এটা 3টে দিক ছিল না ম্যাম? হ্যাঁ, ম্যাকবেথ পরে আসছি, বলছি তো। হত্যা, প্রতিহিংসা, বিশ্বাসঘাতকতা, অতি নাটকীয়তা, এগুলো হচ্ছে হ্যামলেটের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, ওথেলো পড়তে হবে 1604। ওথেলো পড়তে হবে 1604। কিং লিয়ার হচ্ছে 1605। ম্যাকবেথ 1605। ঠিক আছে, এটা হচ্ছে হলিনসেডের যে বললাম একটু আগেই না, বললাম না যে এটাও নেওয়া হয়েছে হলিনসেডের নাটক থেকে, ওই ক্রনিকল থেকে নেওয়া হয়েছে। হেনরি সিক্স, তো এই ম্যাকবেথ ও হলিনসেডের নাটক থেকে নেওয়া হয়েছে, ক্রনিকল থেকে। ঠিক আছে, তো যেখানে ম্যাকবেথ হচ্ছে শ্রেষ্ঠ, তিনি রাজা ডানকানকে হত্যা করে সিংহাসনে বসলেন। লেডি ম্যাকবেথ, যে ছিল ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, তার কথায় প্ররোচিত হয়ে ম্যাকবেথের এই ধরনের কি বলবো, জীবনের একেবারে কি বলবো, পতন। ঠিক আছে, পতন হয়েছে। হ্যাঁ ওনাকে তো 4th উইচ বলা হতো না? লেডি ম্যাকবেথ মানে বলা হয়, ওর জন্যই হয়েছে, ভীষণভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিল। আর হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা।
অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, যেখানে ইজিপ্টের কথা রয়েছে। অ্যান্টনি, রোমের রাজা সম্রাট হচ্ছে অ্যান্টনি, আর মিশরের রানী হচ্ছে ক্লিওপেট্রা। তার প্রেম কাহিনী রয়েছে, কিন্তু ট্র্যাজেডি, ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক এটা, ঠিক আছে। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, 1606 খ্রিস্টাব্দ। এগুলো ভালো করে দেখবে। আর শেক্সপিয়ারের শেষ যে দুটো নাটক, যেটা হচ্ছে ওই উইন্টার টেল আর দ্য টেম্পেস্ট, উইন্টার টেল আর টেম্পেস্ট, ঠিক আছে। শেষ রচনা দ্য টেম্পেস্ট, যেটা ক্যালিবান হচ্ছে এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র। এটাতেও অতি প্রাকৃত রস, মানে রস রয়েছে। টেম্পেস্ট হচ্ছে তার একদম শেষ নাটক, শেষ পর্বে তার 5খানি নাটক ছিল। সিম্বলিন, সিম্বলিন হচ্ছে ট্র্যাজেডি কমেডি, ট্র্যাজেডি কমেডি মেশানো নাটক। তোমরা টেম্পেস্ট, লাস্ট নাটক হচ্ছে টেম্পেস্ট। এই হচ্ছে মোটামুটি ভাবে শেক্সপিয়ার। আমি শেক্সপিয়ারকে আরো সহজ করে দেওয়ার চেষ্টা করবো, একটা নোট দেব, সেটা পড়ে আমাকে বলবে। আগে দুটো ভিডিও দেখো একবার, আশা করছি খুব একটা কঠিন লাগবে না। বল, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বল। কঠিন লেগেছে শেক্সপিয়ারটা খুব? কিছুই তো পড়ায়নি শেক্সপিয়ার। হ্যাঁ ম্যাম, চরিত্রগুলো একটু মনে রাখতে হবে, এটাই সমস্যা, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, অনেকদিন পড়া হয় না। একটা জিনিস মনে রাখতে, যেমন কিং লিয়ারকে কসমিক ট্র্যাজেডি বলা হয়, কেন বলা হয়, ঠিক আছে, এগুলো একটু লিখে দেবো। বারবার একটু শুনতে হবে, তাহলে একটু যদি হ্যাঁ, এগুলো বারবার শুনতে হবে। আর শালগুলো ভালো করে দেখতে, আমি আগে নোটটা দিই, তারপর দেখে নেবে। মানে এটা তো পড়ো, আর একবার ভিডিওটা দেখো, তারপর আমি আবার এটার আপডেটেড ভার্সনটা দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা পাঠিয়ে দিলে একবার দেখে নাও। ভিডিওটা দিয়ে দিয়েছি, আর আজকেরটাও দিয়ে দেবো। এটা তো দিয়ে দেবো, আর আগের দিনেরটাও দিয়েছি, মানে আগের, আমার আগের ক্লাসের, তোমাদের নয়, ওটা আগের ব্যাচের। ও ম্যাম, আগের ব্যাচেরটা মনে হয় আপনি চরিত্রগুলো লিখেও দিয়েছিলেন আগে, মানে পর 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 করে। এবারেরটাও লিখে দেবো, তোমাদেরকে লিখেই দেবো। ম্যাম, গল্পগুলো অনেক আগে পড়া তো, চরিত্রগুলো এরটা ওর ঘাড়ে চলে যাচ্ছে আর কি, ওই জন্য। ওটা দু একবার পড়লে ঠিক হবে। কালকে অনেকগুলো আছে, আমি আগে নোটটা দিয়ে দেবো। কাল চেষ্টা করছি দুপুরের মধ্যে নোটটা দিয়ে, কালকেরটা। ম্যাম, পরীক্ষা মোটামুটি অক্টোবর নাগাদ হবে নাকি? তাও সেপ্টেম্বর অক্টোবর বলছে বটে, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর